শ্রেণী নিচের তলার কর্মীরা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় যত তাড়াতাড়ি সম্ভব কংগ্রেসের সাথে হাত ধরা, কিন্তু কংগ্রেসের সঙ্গে না গেলে তৃণমূলের যে বিপদ সেটা একদম আকাশের মতো পরিষ্কার। আপনি যতক্ষণ না কেন্দ্রে জিততে পারবেন, আপনি যাদবপুরের হকার উচ্ছেদে দুটো কংগ্রেসের নেতা আর দুটো সিপিএম এর নেতা একসঙ্গে পতাকা নাড়লে কিচ্ছু হবে না। কালকে এমপিরা পালিয়ে যাচ্ছে, এরপর প্রতীক চলে যাবে, তৃণমূল লড়বেটা কি করে? কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 28 বছর পর সেই কংগ্রেসেই কি ফিরে যাবেন তিনি? সোনিয়া গান্ধী তিনি কিন্তু অফার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে ফেরার জন্য। তার থেকেই তুমুল জল্পনা যে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস তাহলে কি এবার মিলেমিশে এক হয়ে লড়াই করবে বিজেপির বিরুদ্ধে। যেমন পশ্চিমবঙ্গের রাজনীতিতেও তা তাৎপর্যপূর্ণ, তেমনি জাতীয় রাজনীতিতেও বিশেষ গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ যদি নেওয়া হয়। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য, তার সঙ্গে কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেননি, কিন্তু সোনিয়া গান্ধী তো একদম প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার অফার দিয়েছে, এমন একটা খবর। প্রদেশ কংগ্রেস সভাপতি না, সর্বভারতীয় কংগ্রেসের সহসভাপতি হওয়ার অফার দিয়েছেন বলে শোনা যাচ্ছে। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক হওয়ার অফার দিয়েছে। দেখুন, এটা কি হবে সেটা আমরা জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় এখন অবধি কোনো মন্তব্য করেননি, কংগ্রেসের তরফেও এখনো পর্যন্ত কোনো মন্তব্য নেই। তৃণমূলের বিভিন্ন নেতারা তারা বলছেন যা না, এ ধরনের কোনো সংযুক্তিকরণের সম্ভাবনা নেই। দেখুন, তৃণমূলের যারা রাজ্যসভার নেতা, যারা বিভিন্ন পদে আছেন, তাদের তো একটা আশঙ্কা থাকবেই, যদি সংযুক্তিকরণ হয় তাহলে যে বড় এন্টিটিটা তৈরি হবে সেখানে তাদের গুরুত্ব হারিয়ে যাবে। ফলে তাদের বিবৃতি, তাদের এই ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন। কেন তারা কতটা নিজেদের গুরুত্ব বাঁচাতে, সেটা আমরা বুঝি বা আমিও বুঝি। কিন্তু দেখুন, একটা বাস্তব সত্য আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি সিদ্ধান্ত নেবেন সেটা উনিই জানেন, কিন্তু ওনার দল যেভাবে ভাঙছে, যেভাবে প্রতিদিন লোকসভার সাংসদরা চলে যাচ্ছে, সেখানে যদি উনি লড়াইটাকে সুসংহত না করতে পারেন তাহলে ওনার জন্য দলকে টিকিয়ে রাখা মুশকিল হবে। দেখুন, তৃণমূল কংগ্রেস তো গ্রাউন্ডে এই মুহূর্তে সব জায়গায় কোণঠাসা। কোণঠাসা এই অর্থে যে সে বিধানসভা ভোট হেরে গিয়েছে, যদিও সেই বিধানসভা ভোটের ফলাফলকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেন না। তারপরও যে 80 জন এমএলএ ছিলেন তার মধ্যে 58 জন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলে গিয়েছেন। ঋতব্রত বুধবার দাবি করেছেন সংখ্যাটা 64। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতম যিনি ব্যক্তি, সেই ফিরহাদ হাকিম অব্দি ঋতব্রতর দলে চলে গিয়েছেন। তাহলে সংকটটা গভীরতর। তার লোকসভার অন্তত 17 জন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে ছিলেন, তারা দাবি করছেন যে তাদের সঙ্গে আসলে 20 জন সাংসদ আছে। এমনকি তৃণমূলের যারা সংখ্যালঘু সাংসদ, তারাও খলিলুর রহমান, আবু তাহের, ইউসুফ পাঠান, তারাও গিয়ে কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে হাত মিলিয়ে বলেছেন যে তারা এনডিএতে যোগ দিতে চান। কোট আনকোট এনডিএতে, অর্থাৎ তারা বিজেপির জোট সঙ্গী হতে চান। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেকে তো একটা কিছু করতে হবে। রোজ তার কোনো না কোনো মন্ত্রী গ্রেফতার হচ্ছেন, কোনো না কোনো কাউন্সিলর গ্রেফতার হচ্ছেন, জামিন পাচ্ছেন না। জয়প্রকাশ মজুমদারের আজও জামিন নাকচ হয়ে গিয়েছে। মঙ্গলবার রাতে নদিয়ায় তার মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে পুলিশ জেলে নিয়ে গিয়েছে। কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য জেলে যাচ্ছে। তো এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে। তিনি সেই সিদ্ধান্ত নিতে পারবেন কিনা, তিনি মার্জারে যাবেন না শুধু জোট করে করবেন, সেটা আমরা জানি না। কিন্তু কংগ্রেসের সঙ্গে না গেলে তৃণমূলের যে বিপদ সেটা একদম আকাশের মতো পরিষ্কার। তৃণমূল যদি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে থাকেন, তাহলে আবারও রিপিট করছি, তাহলে সংখ্যালঘু ভোট সুসংগত থাকবে। দেখুন, এই নির্বাচনের আগে সিপিএম একটা সাফল্যের সঙ্গে প্রচার করতে পেরেছিল যে তৃণমূল বিজেপির বি টিম। হুমায়ুন কবির মুসলমান ভোটে ভাগ বসাতে পেরেছিল। আমি আপনাকে সিটের পর সিট বলে যেতে পারবো। সোনারপুরে যেখানে ফেরদৌসি বেগম হেরেছে, জাঙ্গিপাড়ায় যেখানে সুভাষিস চক্রবর্তী হেরেছে, সেখানে সিপিএম সংখ্যালঘু ভোট ভালো করে কেটেছে। সোনারপুরে ফেরদৌসি বেগম 8,000 ভোটে হেরেছে, সিপিএম পেয়েছে 17,000 ভোট।
তাহলে মুসলমানদের কাছে, যেটা রাজ্যের বড় ভোট ব্যাংক এতদিন ছিল, এবং যে ভোট ব্যাংকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সুদৃঢ়ভাবে ছিল, সেই ভোট ব্যাংকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে চিড় ধরেছে। কিন্তু দেখুন, রাহুল গান্ধীর আরএসএস বিরোধিতায় কোনো ছেদ নেই। মুসলমানরা বিশ্বাস করে যে রাহুল গান্ধী আরএসএস বিরোধী, কংগ্রেস আরএসএস বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকরা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে অন্য ঋতব্রত তৃণমূলে গেছেন, তারা প্রশ্ন করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মেঘালয় থেকে মুকুল সাংমাকে ভাঙিয়ে এনেছিলেন, তখন সেটা কংগ্রেসের প্রতি বিশ্বাসঘাতকতা ছিল না? রাহুল গান্ধীর দুঃসময় তিনি মেঘালয়তে বিরোধী দলনেতা মুকুল সাংমাকে ভাঙিয়ে কংগ্রেস থেকে তৃণমূলে নিয়ে এসেছিলেন। সুস্মিতা দেব, যিনি সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী ছিলেন, তাকে কংগ্রেস থেকে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে আসা হয়েছিল, রাজ্যসভার সাংসদ করা হয়েছিল, উত্তর পূর্ব ভারতে দল বাড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। উত্তর পূর্ব ভারতে তৃণমূল কতটা বেড়েছে জানি না, কিন্তু সুস্মিতা দেব আজকে রাজ্যসভা থেকে পদত্যাগ করে আসামের বিজেপি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মায় চলে গেছে। তো যদি তৃণমূলের যেসব ছোট বড়, তৃণমূলের দুটো শ্রেণী আছে। দেখুন, একটা শ্রেণী নিচের তলার কর্মীরা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় যত তাড়াতাড়ি সম্ভব কংগ্রেসের সাথে হাত ধরে নিন, তাহলে ভোট সুসংহত থাকবে, আদালতে লড়তে সুবিধা হবে। সুপ্রিম কোর্টে তো কংগ্রেসের আইনজীবীরাই লড়েন, অভিষেক মনু সিংভি লড়েন, সমাজবাদী পার্টির কপিল সিব্বাল লড়েন, সেখানে তো অন্য কেউ লড়তে যান না। আর আরেক দল আছে তৃণমূলের মধ্যে, যারা ভাবছেন যে আমি রাজ্যে ওই পদে ছিলাম, আমি অমুক সংগঠনের নেতা ছিলাম, যদি দল মিশে যায় তাহলে আমার কি হবে, তাহলে তো আমার স্বকীয় অস্তিত্ব থাকবে না। দেখুন, উয়ারিতে যে ছেলেটা খেলে, সে সবসময় চিন্তায় থাকে যদি ওয়ারির সাথে কোনোদিন মোহনবাগানের মিল হয়ে যায়, কারণ তাহলে তো তাকে সাইড বেঞ্চে বসে থাকতে হবে। সে সবসময় বলবে যে ওয়ারি আর মোহনবাগানের মধ্যে ঝগড়া ছিল। আজকের ভারতবর্ষের রাজনীতিতে তৃণমূল যে উয়ারি বা ভাতৃসংঘ হয়ে গেছে, এটা যদি তৃণমূলের এই যারা এই একত্রীকরণ বা জোটের বিরুদ্ধে কথা বলছেন, তারা যদি না বোঝেন, তাহলে মুশকিল। কিন্তু আবারও বলছি যে কোনো দলের ভেতরে তো অনেক সংকট থাকে। যে দেখবেন অনেক সময় তিন বড় নায়কের মিলে কোনো সিনেমা হয় না। তার কারণ হচ্ছে যে ছোট যে মেজ নায়ক, তার কিছু চামচা থাকে, তারা ভাবে যদি তিনটে নায়ক মিলে একসঙ্গে সিনেমা করে তাহলে চামচের রোল তো আমি পাবো না। ঠিক আছে? তো চামচাদের নিয়ে বিপদ। চামচারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে পারবেন কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারবেন কিনা, এবং দলের এই দুঃসময় কর্মীরা যা চাইছে, নিচুতলার কর্মীদের কথা আমি জানি, আমি জেলায় জেলায় গিয়েছি, আমি জানি নিচুতলার কর্মীরা আশ্রয় খুঁজছে, যে আশ্রয় এই শহুরে বাবু তৃণমূলের নেতারা দিতে যাননি। ঠিক আছে? উজ্জ্বল বিশ্বাস যখন জেলে গেছেন, উজ্জ্বল বিশ্বাসের পাশে গিয়ে কে দাঁড়িয়েছে? যখন সুস্মিতা ভট্টাচার্য জেলে যাচ্ছেন, তার পাশে গিয়ে কে দাঁড়িয়েছে? ফলে তারা আশ্রয় খুঁজছে। যদি কংগ্রেস সেই ছাতাটা ধরতে পারে, যদি কংগ্রেসের সাথে সসম্মানে সংযুক্তিকরণ হয়, বা যাই হোক কিছু একটা ভালো কিছু হয়, তাহলে এ রাজ্যে বিজেপি বিরোধী রাজনীতি সুসংহত হবে। বিরোধী রাজনীতির ক্ষেত্রে আমি সেখানে একটা প্রশ্ন অ্যাড করি, যে নির্বাচনের ফলাফলটা তৃণমূল স্বীকার করে না, সেই নির্বাচনও তৃণমূল 40.57% ভোট, 57% ভোট পেয়েছে। কংগ্রেসের কাছে 3%, দুজনে মিললে প্রায় 44। আমরা ইন্ডিয়া জোটের বৈঠকে দেখেছি দীপঙ্কর ভট্টাচার্য CPIML এর ছিলেন, ফলে সব মিলিয়ে করলে 46%। সেই 46% ভোট একটা বিজেপিকে চ্যালেঞ্জ জানানোর জন্য যথেষ্ট, কিন্তু সেটাকে তো একটা জায়গায় আনতে হবে। তৃণমূলের আজকে MLA-রা পালিয়ে যাচ্ছে, কালকে MP-রা পালিয়ে যাচ্ছে, এরপর প্রতীক চলে যাবে, তৃণমূল লড়বেটা কি করে? তো লড়বার জন্য তো প্রতীক দরকার, লড়বার জন্য সর্বভারতীয় ছাতা দরকার। আর যেটা আপনি বললেন, আপনার প্রশ্নের মধ্যে একটা ব্যাপার ছিল, এটা তো সর্বভারতীয় রাজনীতি এফেক্ট করবে। দেখুন, শিবসেনা উদ্ধব ঠাকরের মুখপাত্র সঞ্জয় রাউত অলরেডি একটা কথা বলেছে, যে এর সমস্ত যারা কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে একসময় আলাদা দল তৈরি করেছিল, তাদের সবাইকে এক জায়গায় আসতে হবে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এই সংযুক্তিকরণটা কংগ্রেসের হয়, যদি হয়, তাহলে এরপর শরদ পাওয়ারের সাথে সংযুক্তিকরণ হবে মহারাষ্ট্রে। শরদ পাওয়ার জানেন যে অজিত পাওয়ার মারা গিয়েছেন, অজিত পাওয়ারের এনসিপির সাথে তারা মিলন হবে না, কিন্তু তিনি যদি কংগ্রেসের সঙ্গে চলে আসেন, তাহলে মহারাষ্ট্রে বিজেপি বিরোধী ভোটটা সুসংহত হবে। তারপরে অন্ধ্রে YSR কংগ্রেস পড়ে আছে, জগন রেড্ডির কংগ্রেস, যারা একসময় কংগ্রেসের সঙ্গে ছিল, তারা হয়তো ভাববে যে আমি কংগ্রেসের সঙ্গে মিলে যাই, তাহলে একটা বড় শক্তি তৈরি হবে। দেখুন, বড় শক্তি তৈরি না হলে বিজেপির সাথে আপনি লড়তে পারবেন। সেই লড়াটা যেহেতু জরুরি,
আবারও বলছি যে আমি তো তৃণমূলের কেউ নেই, আমি নিজেকে একজন বিজেপি বিরোধী সাংবাদিক এবং লেখক হিসেবে মনে করি। আমি মনে করি যে বিজেপি বিরোধী লড়াইটা জরুরি। এবার সেখানে কেউ পার্সোনাল ইগো রাখবেন, কে কার সংগঠনে পদ বাঁচাতে পারলেন কিনা, কেউ বৃহত্তর এনটিটিতে হারিয়ে গেলেন কিনা, সেটা তার সিদ্ধান্ত, এবং ফাইনালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত, কারণ সোনিয়া গান্ধী তাকে সসম্মানে এই প্রস্তাবটা দিয়েছেন। আমি একদমই বিরোধী রাজনীতির প্রসঙ্গে আসছিলাম। পশ্চিমবঙ্গের প্রসঙ্গ যদি বলি, বামেরা কিন্তু একটা ফেরার চেষ্টা করছে হকার উচ্ছেদ সহ নানা ইস্যুতে, রাস্তায় মাটি কামড়ে পড়ে থাকছে। তো সেই সঙ্গে সেই পরিস্থিতিতে যদি এই কংগ্রেস আর তৃণমূল মার্চ হয়, তাহলে কি মানে বামেদের জন্য আবারও সেই বিরোধী রাজনীতি করার জন্য আবার চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? না, আমার কংগ্রেসের সাথে তো বামেদের জোট আছে। বামেদের বুঝতে হবে যে বামেরা যা ভুল করেছে। দেখুন, প্রথমত বামেরা রাস্তায় আছে এটা আমি বিশ্বাস করি না। যেদিনকে রাত্রিবেলা মারামারিটা হলো, মানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, তারপরে বামেরা কোথায়? দেখুন, বিজেপির বিরুদ্ধে আপনি 200 লোক নিয়ে গিয়ে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবেন না। যদি আপনি ককরোচ জনতা পার্টির মতো 2 লক্ষ লোক জোগাড় না করতে পারেন, বিজেপি বুলডোজার দিয়ে মেরে মানে একদম যাকে বলে ফুটিয়ে দেবে। বিজেপির বিরুদ্ধে বেশি মানুষকে জড়ো করে বেশি মানুষের প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি কংগ্রেস তৃণমূলের পশ্চিমবঙ্গে জোট হোক, মার্জার হোক, পশ্চিমবঙ্গে 42টা আসন আছে, সেই 42টা আসনের মধ্যে সেই জোট বা সেই দল বামেদেরকে 4টে বা 6টা আসন ছেড়ে দেবে। যাদবপুরে সুজন চক্রবর্তী কিংবা সৃজন ভট্টাচার্য লড়বেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কেন্দ্রের প্রচারে যাবেন না। কিন্তু যদি ইন্ডিয়া জোট 1:1 প্রার্থী দাঁড় করাতে পারে, তাহলেই একমাত্র ভারতবর্ষ থেকে বিজেপির বিতাড়ন সম্ভব, বিজেপিকে হটানো সম্ভব। আর কেন্দ্রে আপনি সরাতে পারলেন না, আপনি পশ্চিমবাংলায় হকার কেন, আপনি সিআরপিএফ এর বিরুদ্ধে কিছু করতে পারবেন না। বিজেপি একটা গোটা রাষ্ট্রশক্তিকে মানে কবজা করে নিয়েছে। সেই গোটা রাষ্ট্রশক্তিকে কবজা করে তার যা যা ইনস্টিটিউশন, আদালত, ইলেকশন কমিশন, সিআরপিএফ, সমস্ত কিছুকে দিয়ে বিরোধীদেরকে একদম মাটিতে গুড়িয়ে মিশিয়ে দিচ্ছে। ফলে আপনি যতক্ষণ না কেন্দ্রে জিততে পারবেন, আপনি যাদবপুরের হকার উচ্ছেদে 2টো কংগ্রেসের নেতা আর 2টো সিপিএম এর নেতা একসঙ্গে পতাকা নাড়লে কিচ্ছু হবে না। আপনাকে পার্লামেন্টে দাঁড়িয়ে বিজেপিকে হারাতে হবে, বিজেপিকে হারাতে হবে, বিজেপিকে হারাতে হবে। আপনি ডিলিমিশন বিল আটকাতে পেরেছিলেন বলে বিজেপি এই মানে তৃণমূলের সমস্ত এমপিকে ভাঙানোর চেষ্টা করছে। এই যে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস নিলে বামেরা কি চাইবে কংগ্রেসের সঙ্গে বা ইন্ডিয়া জোটে থাকতে? দেখুন, অলরেডি গোটা ভারতবর্ষে এটা নিয়ে আলোচনা হচ্ছে। রাহুল গান্ধী কেরলের ক্ষেত্রে বলেছেন যে বামেরা বিজেপিকে সাহায্য করছিল। ফলে বামেদের গায়ে অলরেডি তকমা লেগে গেছে যে তারা বিজেপির সাহায্যকারী। পশ্চিমবঙ্গে বামেদের থেকে বিজেপির কাছে 22 থেকে 23% ভোট গেছে। এটা বামেদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা রাহুল গান্ধীর লাগানো তকমা অনুযায়ী বিজেপির সাহায্যকারী হিসেবে ভারতীয় রাজনীতিতে টিকে থাকবে, না বৃহত্তর ফ্যাসিবাদ বিরোধী একনায়কতন্ত্র বিরোধী জোটে থাকবে। বামেরা যদি মনে করে তাদের তাত্ত্বিক অবস্থান নিয়ে থাকবে, তাহলে যাদবপুরে বুলডোজারের ঘায়ে তাদেরকে পিছুই হটতে হবে। যতক্ষণ না সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা যাবে, বিজেপি যে চেহারায় আজকে আছে, বিজেপি আজকে যতটা ভয়ালো জায়গা তৈরি করেছে, তাতে বিজেপিকে প্রতিরোধ করা যাবে না। একদমই। রাজনীতি তো সম্ভাবনাময় শিল্প। বারবার বলতে হচ্ছে আমাকে এই ইস্যুতে। কি হবে আগামীতে সেদিকে নজর তো থাকবেই। আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইনস্ক্রিপ্ট.me।